প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ধকল জখম ক্ষত না বদল হবে জখম। পরের প্রশ্ন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ভারতীয়দের আরবদের মুরদের না ফিনিশিয়ানদের তুল্য নয়। উত্তর হবে আরবদের। তাহলে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদের তুল্য নয়। পরের প্রশ্ন, আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অস্ত্র দিয়েছিল সেটি তার নিজের অস্ত্রের তুলনায় দুর্বল ছিল, হীন ছিল না, বেশি দ্রুতগামী ছিল, বেশি তরুণ ছিল, তবে হীন ছিল না। সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চায়। উক্তিটির বক্তা হলেন সেলুকাস সেকেন্দার, চন্দ্রগুপ্ত না অ্যান্টিগোনাস। তবে সেকেন্দার। প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা, হাবুল। তবে ভল্টা। ওই গাছটায় কীরকম জলপাই পাকছে? জলপাই আবিষ্কার করেছিলেন হাবুল, ক্যাবলা, টেনিদা, রমেশ। সূত্র হবে হাবুল। পরের প্রশ্ন, গাছেরা কেমন সবুজ চাদর, সার, জামা, ওড়না পরে থাকে? উত্তর হবে জামা। প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো শাস্তি, খেলা, খুশি, মর্জি। উত্তর হবে খেলা। মধুসূদন দত্তের মতে অদ্ভুত ভাষা হলো ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান না রোমান? উত্তর হবে জার্মান। প্রশ্ন, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ ময়ূরের, খরগোশের, চিতার না হরিণের? উত্তর হবে খরগোশের। প্রশ্ন, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ফার্সি, পস্তু, ফরাসি না ইরানি? উত্তর হবে পস্তু। প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি? উত্তর হবে বর্ণ সমষ্টি। প্রশ্ন, রাখিয়া থেকে রায়খা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে ধ্বনি বিপর্যয়, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ, অভিশ্রুতি। উত্তর হবে অভিশ্রুতি। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। প্রথম প্রশ্ন, ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে? তো লিখবে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে। মানুষের জীবনে কখনো কখনো সংকট নেমে আসে, কোনো মানুষ সমস্যার সম্মুখীন হয়ে মোকাবেলা করতে পারে না, কেউ আবার তা পারে না। কবি জানিয়েছেন কারোর সঙ্গে কোনো বিবাদ না করে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়াই ভালো। কোনো মানুষ সমস্যার সম্মুখীন হয়ে মোকাবিলা করতে পারেন, কেউ আবার তা পারেন না। কবি জানিয়েছেন কারোর সঙ্গে কোনো বিবাদ না করে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়াই ভালো। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর লিখবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের 2য় অনুচ্ছেদে বলা হয়েছে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদের তুল্য নয়। পথ ভুল করে শত্রুপক্ষ আরব সেনাপতির দ্বারে উপস্থিত হয়েছিলেন ক্লান্ত, শ্রান্ত, ক্ষুধার্ত মুর সেনাপতি। ইচ্ছে করলেই সেই সময় আরব সেনাপতি তাকে হত্যা করতে পারতেন। তিনি তা না করে অতিথি হিসাবে আহার ও আশ্রয়ের ব্যবস্থা করেন। অতঃপর বন্ধুভাবে তার সঙ্গে গল্প শুরু করেন। উভয়েই নিজ পূর্বপুরুষগণের সাহস, পরাক্রম ও যুদ্ধ কৌশলের কাহিনী বলতে থাকেন। বিদ্যাসাগর লিখেছেন তারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম, সংগ্রাম, কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। কথা প্রসঙ্গে আরব সেনাপতি জানতে পারেন যে আশ্রিত মুর সেনাপতি হলেন তার পিতার হত্যাকারী। এই নিদারুণ সংবাদে তার মনে প্রবল আক্রোশ জন্মায়, কিন্তু অতিথি বাৎসল্যের অক্ষমতায় অন্তরে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তার প্রভাবেই তার মুখ বিবর্ণ হয়ে ওঠে। অ্যান্টিগোনাস লজ্জায় শির অবনত করিলেন। তার এহেন লজ্জিত হওয়ার কারণ কি? দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্তর নাট্যাংশে উদ্ধৃত নাট্য নির্দেশটি রয়েছে। প্যারা চেঞ্জ করলে গিয়ে গ্রিক সেনাপতি
সেলুকাস চন্দ্রগুপ্তকে গ্রিক রণকৌশল শিখিয়ে দিয়েছেন। এই অজুহাতে অ্যান্টিগোনাস তাকে বারবার বিশ্বাসঘাতক বললে সেলুকাস তরবারি বের করেন। সঙ্গে সঙ্গে অ্যান্টিগোনাস সেলুকাসের মাথা লক্ষ্য করে তরবারি চালিয়ে দেন, কিন্তু চন্দ্রগুপ্তের সক্রিয়তায় সে আঘাত ব্যর্থ হয়। তখন অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে আক্রমণ করে। সিকেন্দার শাহ অ্যান্টিগোনাসকে নিরস্ত হতে আদেশ দেন, কিন্তু মুহূর্তেই চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে অ্যান্টিগোনাসের তরবারি হাত থেকে পড়ে যায়। এরপর অ্যান্টিগোনাস লজ্জায় মাথা নামিয়ে নেয়। এর দুটি কারণ: এক, সম্রাটের সামনে ঔদ্ধত্য প্রকাশ করে সে যে ভুল করেছে তা উপলব্ধি করা; বিজয়ী বীর সেকেন্দার শাহর সেনাপতির সামান্য এক ভারতীয় যুবকের তরবারির আঘাত প্রতিহত করতে না পারার লজ্জা। প্রশ্ন: প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। তো লিখবে, টেনিদার নির্দেশে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পড়ে প্যালার ওপর। 2 আনার পাড়ার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি খাইয়ে প্যালা ভল্টাকে রাজি করায় তাদের বাড়িতে রাজহাঁসের ডিম আনতে যাবে বলে। ভল্টার বাবা ও মেজদা অফিস চলে গেলে দুপুরবেলায় প্যালা ভল্টাদের বাড়ি যায়। ভল্টা প্যালাকে উঠোনে নিয়ে গিয়ে কাঠের বাক্সের সার খুপড়ির মধ্যে হাত ঢুকিয়ে ডিম বের করে আনতে বলে। প্যালা এগিয়ে যেতেই খুপড়ির মধ্যে ডিমটা দিতে থাকা হাঁস দুটো ফ্যাঁস ফ্যাঁস করে ওঠে। ভল্টার উৎসাহে প্যালা যেই হাত ঢুকিয়েছে অমনি একটা হাঁস প্যালার হাতটা কামড়ে ধরে। যন্ত্রণায় প্যালা চিৎকার করে ওঠে। ওপর থেকে ভল্টার মা কী হয়েছে জিজ্ঞাসা করতেই প্যালা হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে রক্তাক্ত হাত নিয়ে দৌড় লাগায়। রক্তাক্ত হাত নিয়ে দৌড় লাগায়। মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? উত্তর লিখবে, কোনো কিছুর 12টা বাজা বললে সেটির সর্বনাশ বোঝায়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতে ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিলেন। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়। ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে। তোতাই বাবুর পছন্দের রং কোনটি? তোতাই বাবু কী চেয়েছিলেন? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা নামাঙ্কিত কবিতায় তোতাই বাবুর পছন্দের রং হলো সবুজ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা নামাঙ্কিত কবিতায় তোতাই বাবু সবুজ রঙের জামা চেয়েছিলেন। সিন্ধুমুনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? উত্তর লিখবে, 20 শতকের অন্যতম সংবেদনশীল কবি বিষ্ণুদেব প্রণীত পরবাসী নামাঙ্কিত কবিতায় রামায়ণের মিথোলজিকে তুলে ধরা হয়েছে। রাজা দশরথ হরিণ ভেবে অন্ধমুনির পুত্র সিন্ধুকে শরাঘাত করেছিলেন। এর ফলে সিন্ধুমুনির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে তার প্রিয় পুত্র শ্রীরামচন্দ্রকে হারিয়ে অকাল প্রাণত্যাগ করেন। সিন্ধুমুনি না জেনেই মৃত্যুকে আহ্বান করেছিলেন। কবি বিষ্ণুদের মনে হয়েছে সিন্ধুমুনির মতো জলপানের শব্দে হিংস্র চিতাবাঘকে আহ্বান করেছে সরল নিষ্পাপ হরিণ। এর ফলে অজান্তেই সে নিজের মৃত্যুকে ডেকে এনেছে। পরবর্তী স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিল? লিখবে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রণীত পথচলতি গল্পে লেখকের গাইস্থ শ্বশুরবাড়ি থেকে কলকাতায় প্রত্যাবর্তনের এক অসাধারণ বর্ণনা রয়েছে। দেরাদুন এক্সপ্রেস ধরার জন্য স্টেশনে পৌঁছে লেখক দেখেন গাড়িতে সেদিন অসম্ভব ভিড়। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। দ্বিতীয় শ্রেণীর গালিগুলোতেও লোকে মেঝেতে বিছানা নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ তৃতীয় শ্রেণীর একটা বড় বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। লেখক এগিয়ে গিয়ে দেখেন এক বিরাট গাড়িখানি গুটিকত কাবুলিওয়ালার দখলে। কেউ সেদিকে গেলে বা জানলা দিয়ে উকি দিলে তারা হুঙ্কার ছাড়ে, জানান, ইয়ে গাড়ে তোমারা ওয়াস্তা নাহি জো তুম উদার। জবরদস্ত চেহারা সেই কাবুলিওয়ালাদের ভয়ে রেলের কর্মচারী এমনকি পুলিশ পর্যন্ত তাদের ত্রিসীমানাতে যাচ্ছে না। পরের প্রশ্ন, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে চতুর বলা হয় কেন? তো লিখবে,
রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্য কবিতায় বিশিষ্ট কবি তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতায় দেখা যায় কবি সংসারহীন একাকী জীবনযাপন করছেন। তাই পাড়ার অন্যান্য ঘরের তুলনায় পরিবার পরিজনহীন কবির বাড়ি চতুর বা চড়ুই পাখির পক্ষে অপেক্ষাকৃত নিরুপদ্রব নিরাপদ। চড়ুই পাখিটি বাসস্থান নির্মাণের জন্য সঠিক স্থানটি নির্বাচন করতে সক্ষম হয়েছে। তাই কবি পাখিটিকে চতুর বিশেষণ দ্বারা বিস্মিত করেছেন। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল, তার সঙ্গী সাথী কারা ছিল লেখো। অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। ব্রাহ্মণপাড়ার পটু এবং জেলেপাড়ার বঙ্কা, হৃদয় ও অন্যান্য ছেলেরা ছিল তার সঙ্গী সাথী। প্রশ্ন, দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোনো দিন আসে নাই, কোন খেলার কথা বলা হয়েছে লেখো। অপুদের পাড়ায় একজন বৃদ্ধ বাঙালি মুসলমান একটা রংচঙে কাজ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখালে আসতো। বাক্সের গায়ে চোঙের মধ্যে দিয়ে চোখ রাখলে অনেক সাহেব মেম ঘরবাড়ি যুদ্ধের ছবি দেখা যেত। এখানে সেই খেলার কথা বলা হয়েছে। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো তিনটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো নিনু। না সূচক বাক্য। ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখলো না নীলু। বয়স তো বোধ হয় 27-28। প্রশ্নবোধক বাক্য। বয়স কি 27-28 নয়? দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। ধ্বনি বিপর্যয় বলতে কী বোঝো? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, হ্রদ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরাগম বলতে কী বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি। মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো। মূর্তি থেকে মূর্তি। অভিশ্রুতিকে অপনিহিতির পরবর্তী স্তর বলা হয় কেন? অপিনিহিতির ফলে সৃষ্ট ইকার উকার কিংবা উকার থেকে সৃষ্ট ইকার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে তার রূপের পরিবর্তন ঘটালে যে পরিবর্তনকে অভিশ্রুতি বলা হয়। অভিশ্রুতি অপিনিহিতির পর স্বরের রূপান্তর, সেই জন্য অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয়। যেমন আসিয়া থেকে আইসা অপিনিহিতি, এসা থেকে এসে থেকে এসে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।